কেন মাত্র ৩৬ ঘন্টার ব্যবধানে আমেরিকার মতো পরাশক্তিকে মধ্যপ্রাচ্যে চরম অপমানজনকভাবে পিছু হটতে হলো? কেন ইরান তাদের মিসাইল এবং ড্রোন দিয়ে পুরো গালফ অঞ্চলের মধ্যে শুধুমাত্র ইউএইর উপরই কেন হামলা চালালো? কেন তারা সৌদি আরব বা কুয়েতকে ছেড়ে দিল? এবং তৃতীয়ত, কিভাবে সৌদি আরব এবং কুয়েতের একটি মাত্র সিদ্ধান্তে আমেরিকার লাইফলাইন পেট্রো ডলার, সেই সিস্টেমটা আজ ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে? তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করা যাক। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হঠাৎ করেই মধ্যপ্রাচ্যে তাদের একটা বড় সামরিক পদক্ষেপ প্রজেক্ট ফ্রিডমের ঘোষণা দেয়। কিন্তু অবাক করা বিষয় হলো, এই ঘোষণার মাত্র ৩৬ ঘন্টা পার হতে না হতেই আমেরিকাকে রীতিমতো হাঁটু গেড়ে বসতে হয় এবং এই প্রজেক্ট সম্পূর্ণভাবে স্থগিত করতে হয়। এনবিসি নিউজ এবং সিবিসি নিউজের মতো পশ্চিমা মূলধারার গণমাধ্যমগুলোতেও এই খবর ব্রেক করা হয় যে আমেরিকা এই পিছু হটার পিছনের মূল কারণ হলো তাদের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র সৌদি আরব এবং কুয়েতের সরাসরি বিদ্রোহ। ট্রাম্প যখন এই প্রজেক্ট ফ্রিডমের ঘোষণা দেন, তখন সৌদি আরব পরিষ্কার ভাষায় ওয়াশিংটনকে জানিয়ে দেয় যে রিয়াদের কাছে অবস্থিত প্রিন্স সুলতান এয়ারবেস এবং সৌদির আকাশসীমা কোনোভাবেই আমেরিকার সামরিক বিমান বা তাদের কোনো অফেন্সিভ অপারেশনের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। কুয়েতও ঠিক একই পথে হেঁটে তাদের দেশে থাকা আমেরিকান বেস এবং আকাশসীমা ব্যবহারের অধিকার কেড়ে নেয়। ট্রাম্প প্রশাসন রীতিমতো অবাক হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প স্বয়ং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করেন তাকে রাজি করানোর জন্য। কিন্তু এমবিএস অত্যন্ত কড়া ভাষায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং জানিয়ে দেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে কোনো ধরনের আলোচনা ছাড়া আমেরিকার এই ধরনের একতরফা এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত তারা মেনে নেবে না। এরপর কোনো উপায় না দেখে আমেরিকা শেষ পর্যন্ত বাধ্য হয় এই প্রজেক্ট হোল্ড করতে এবং মুখ রক্ষার জন্য তারা বলতে শুরু করে যে পাকিস্তানের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তারা ইরানের সাথে সমস্যা সমাধানের চেষ্টা করছে, যা আমি গতকাল আপনাদের জানিয়েছি। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, সৌদি আরব এবং কুয়েতের মতো দেশগুলো হঠাৎ করে আমেরিকার মতো সুপার পাওয়ারের চোখের দিকে তাকিয়ে এত বড় না বলার সাহস পেল কোথা থেকে? এর পেছনের সবচেয়ে বড় কারণটি হলো ইরানের ভয় এবং নিজেদের টিকে থাকার লড়াই। গালফ রাষ্ট্রগুলো খুব ভালো করেই জানে যে তারা যদি আমেরিকাকে তাদের মাটি ব্যবহার করে ইরানের উপরে হামলা চালানোর সুযোগ দেয়, তবে ইরানের পাল্টা আঘাত সবার আগে তাদের উপরই আসবে। এই রাষ্ট্রগুলো কোনো পশ্চিমা গণতান্ত্রিক দেশ নয়। এদের অর্থনীতি এবং শাসন ব্যবস্থা একটা নির্দিষ্ট কাঠামোর উপরে দাঁড়িয়ে আছে। তারা বর্তমানে তেলের উপরে নির্ভরশীলতা কমিয়ে একটু একটু করে আধুনিক ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছে। এখন যদি আমেরিকান বেস ব্যবহার করার কারণে ইরান তাদের তেল শোধনাগার, ডেটা সেন্টার বা ওই আধুনিক শহরগুলোতে হামলা চালায়, তবে তাদের পুরো অর্থনীতি মুহূর্তের মধ্যে ধসে পড়বে। শুধু তাই নয়, অর্থনীতিতে সামান্য ধাক্কা লাগলে বা জনগণের ভোগান্তি বাড়লে আরব স্প্রিং বা গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হওয়ার তীব্র ভয় তাদের সবসময় তাড়া করে বেড়ায়। তাই লং টার্মে আমেরিকা ওই অঞ্চলে কি গেম খেলছে, তার চেয়ে সৌদি এবং কুয়েতের কাছে শর্ট টার্মে নিজেদের অর্থনীতি, শাসন ব্যবস্থা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ধরে রাখাটা অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। তারা আমেরিকাকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে ওমান বা কাতারের মতো তারাও এখন এই দ্বন্দ্বে নিরপেক্ষ থাকতে চায় এবং কোনোভাবেই অন্যের যুদ্ধের লঞ্চপ্যাড তারা হতে রাজি নয়। কিন্তু দর্শক, এই পুরো সমীকরণে একটা বড় ব্যতিক্রম হলো সংযুক্ত আরব আমিরাত। ইরান যে ভয়াবহ মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে তার পুরোটাই হয়েছিল এই ইউএইর উপর। ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে ক্রুজ মিসাইল এবং সুসাইড ড্রোনের এই বিশাল টার্গেট শুধুমাত্র ইউএইতে কেন হলো? সৌদি আরব বা কুয়েতকে ইরান ছুঁয়েও দেখলো না কেন? দেখুন, এর পেছনের আসল হিসাবটা হলো ইউএই এখনও আমেরিকার সাথে গভীরভাবে যুক্ত।
এবং তারা সৌদি আরবের মতো এত সহজে আমেরিকান বেসগুলোর সাপোর্ট প্রত্যাহার করতে পারছে না। ইরান খুব ভালো করেই দেখতে পাচ্ছে যে গালফ কোঅপারেশন কাউন্সিলের মধ্যে এখন একটা বড় ফাটল তৈরি হয়েছে এবং সৌদি ও ইউএই দুটো আলাদা মেরুতে অবস্থান করছে। ইউএইর মাটিতে এখনও আমেরিকার আল দাফারা এয়ারবেস পুরোপুরি সক্রিয় এবং একই সাথে ইসরায়েলও তাদের ডাইরেক্ট এনার্জি ওয়েপেন সেখানে মোতায়েন করে রেখেছে। ইরান এই বিষয়টাকে তাদের জন্য সরাসরি হুমকি হিসাবে দেখে এবং ইউএইকে শাস্তি দেওয়ার জন্যই ওই সুনির্দিষ্ট হামলাগুলো চালানো হয়েছিল। এখন প্রশ্ন আসতে পারে, ইউএই কেন সৌদি আরবের মতো আমেরিকাকে বের করে দিয়ে নিজেদের রক্ষা করছে না? কারণ ভৌগোলিক অবস্থান এবং আত্মরক্ষার চরম বাধ্যবাধকতা। ইউএইর অবস্থান পারস্য উপসাগরের ঠিক তীর ঘেঁষে এবং ইরানের একেবারে নাকের ডগায়। ইরানের খুব সস্তা শহীদ ড্রোনগুলো অনায়াসেই ইউএইর যে কোনো বড় শহর মুহূর্তের মধ্যে ধ্বংসযোগ্য সেখানে চালাতে পারে। এই মুহূর্তে ইউএই তাদের নিজেদের এয়ার ডিফেন্স, র্যাডার এবং ইন্টেলিজেন্সের জন্য পুরোপুরি আমেরিকার উপর নির্ভরশীল। তারা যদি এখন আমেরিকাকে তাদের এয়ারবেস ব্যবহার করতে না দেয়, তবে আমেরিকাও তাদের ডিফেন্স সাপোর্ট গুটিয়ে নেবে এবং তখন ইউএই সম্পূর্ণভাবে ইরানের সামনে অরক্ষিত হয়ে পড়বে। নিজেদের এই চরম দুর্বলতার কারণেই ইউএই চাইলেও এখন আমেরিকাকে সরাসরি না বলতে পারছে না। এই যে ঘটনাগুলো ঘটছে, এটা শুধুমাত্র কয়েকটি বেস বা আকাশসীমা ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা মূলত 1991 সালের পর থেকে মধ্যপ্রাচ্যে আমেরিকা যে একচ্ছত্র নিরাপত্তা বলয় ছিল, তার পতনের একটা পরিষ্কার ইঙ্গিত। 1991 সালের পর আমেরিকা যখন বিশ্বের একমাত্র এয়ার পাওয়ার হিসাবে আত্মপ্রকাশ করে, তখন তারা সৌদি, কুয়েত, ইউএই, কাতার, বাহরাইনের মতো দেশগুলোতে তাদের ফরওয়ার্ড অপারেশন বেস স্থাপন করেছিল। এতকাল আমেরিকা যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা এই বেসগুলো ব্যবহার করে এই অঞ্চলে তাদের পাওয়ার প্রজেকশন করেছে। কিন্তু আজকের বাস্তবতা হলো, এই দেশগুলো এখন আমেরিকাকে তাদের সামরিক উপস্থিতি কমানোর জন্য চাপ দিচ্ছে। কাতার এবং বাহরাইনও এর আগে আমেরিকাকে রেড লাইন ধরিয়ে দিয়ে বলেছে যে তাদের মাটি থেকে ইরানের উপর কোনো আক্রমণ চালানো যাবে না। আমেরিকার জন্য এটা একটা বিশাল বড় কৌশলগত পরাজয়, কারণ এই বেসগুলো ছাড়া মধ্যপ্রাচ্যে আমেরিকার পাওয়ার প্রজেকশন প্রায় অসম্ভব হয়ে পড়বে। তখন তাদের হয়তো ভারত মহাসাগরের ডিয়াগো গার্সিয়া অথবা ইউরোপের কোনো বেস থেকে উড়ে এসে অপারেশন চালাতে হবে, যা সামরিক এবং লজিস্টিক দিক থেকে অত্যন্ত কঠিন। আর আমেরিকার এই দুর্বলতার কারণে পুরো মধ্যপ্রাচ্যে এখন একটা বিশাল পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়েছে। ইরান সবসময়ই চাইতো মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সামরিক উপস্থিতি যেন সম্পূর্ণভাবে দূর হয়। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা ঠিক সেই চিত্রটাই ধীরে ধীরে বাস্তব রূপ নিতে দেখছি। দর্শক, আজকের এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডারের জন্য সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি, তা হলো পেট্রো ডলার সিস্টেমের আসন্ন মৃত্যু। আপনারা হয়তো অনেকেই জানেন, আমেরিকার এই পেট্রো ডলার মডেলের মূল ভিত্তিটাই ছিল সিকিউরিটি ফর ডলার্স, অর্থাৎ আমেরিকা গালফ দেশগুলোতে বেস তৈরি করে তাদের নিরাপত্তার গ্যারেন্টি দেবে এবং এর বদলে এই দেশগুলো সারা বিশ্বের কাছে শুধুমাত্র আমেরিকান ডলারে তাদের তেল বিক্রি করবে। তেল বিক্রি করে তাদের কাছে যে অতিরিক্ত ডলার জমবে, সেটা তারা আবার আমেরিকান ট্রেজারিতে ইনভেস্ট করবে। এই সিস্টেমের কারণেই দশকের পর দশক ধরে আমেরিকার অর্থনীতি ফুলে ফেঁপে উঠেছে এবং ডলার বিশ্বের রিজার্ভ কারেন্সিতে পরিণত হয়েছে। কিন্তু আজ সেই মূল ভিত্তিটাই ভেঙে পড়ছে। গালফ রাষ্ট্রগুলোর কাছে আমেরিকার বেসগুলো এখন আর নিরাপত্তার প্রতীক নয়, বরং সেগুলো এখন তাদের জন্য সিকিউরিটি থ্রেট বা নিরাপত্তাজনিত হুমকিতে পরিণত হয়েছে। এই বেসগুলোর কারণেই তারা এখন হামলার শিকার হচ্ছে। আর যেহেতু আমেরিকা আর তাদের প্রকৃত নিরাপত্তা দিতে পারছে না, তাই শুধুমাত্র ডলারে তেল বিক্রি করার কোনো দায়বদ্ধতাও আর তাদের নেই। এর পাশাপাশি
বর্তমান বিশ্বের সবচেয়ে বড় তেল ক্রেতা হলো চীন এবং ভারত, আমেরিকা নয়। রাশিয়া ইতিমধ্যেই রুবেলে তেল বিক্রি করছে, চীন ইউয়ানে তেল কিনছে এবং ইউএই ও ভারতের সাথেও রুপিতে ট্রেড করা শুরু হয়েছে। যখন স্থানীয় মুদ্রায় তেলের মতো একটা মহামূল্যবান সম্পদের লেনদেন শুরু হয়ে যায়, তখন ডলারের উপর বিশ্বের নির্ভরশীলতা এমনিতেই কমে আসে। আর ডলারের পতন মানেই হলো আমেরিকার বিশ্বজুড়ে স্যাংশন দেওয়ার ক্ষমতার মৃত্যু। আমেরিকা এতদিন ধরে তাদের ডলার এবং সুইফট সিস্টেমকে অস্ত্র হিসাবে ব্যবহার করে যে কারো অর্থনীতি ধ্বংস করে দিত, সেই ক্ষমতা এখন তাদের হাতছাড়া হতে চলেছে। আর এর ফলে ব্রিক্সভুক্ত দেশগুলো এবং পশ্চিমা বিরোধী বলয় একটা বিশাল মুক্তির নিঃশ্বাস ফেলতে পারছে। গালফ দেশগুলো এখন সম্পূর্ণ স্ট্র্যাটেজিক অটোনমির দিকে হাঁটছে। তারা চাইছে আমেরিকার সাথে সম্পর্ক শুধু ডিফেন্সিভ পর্যায়ে থাকুক, কোনো অফেন্সিভ কাজে যেন তাদের ব্যবহার করা না হয়। তারা ব্রিক্সের সাথে সম্পর্ক জোরদার করছে, নিজস্ব অল্টারনেটিভ পেমেন্ট সিস্টেম খুঁজছে এবং আঞ্চলিক শূন্যতা পূরণের জন্য নতুন প্লেয়ারদের সাথে স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপ করছে। সব মিলিয়ে আমেরিকা যে ধীরে ধীরে মধ্যপ্রাচ্য থেকে তাদের প্রাসঙ্গিকতা হারাচ্ছে, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। তো দর্শক, এই ছিল মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির আসল বিশ্লেষণ। পশ্চিমা মিডিয়া হয়তো আপনাদের অনেক কিছুই ঘুরিয়ে পেঁচিয়ে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু পর্দার পেছনের আসল বাস্তবতা হলো পরাশক্তি হিসাবে আমেরিকার সেই আগের মতো দাপট আর নেই এবং গ্লোবাল সাউথ এখন নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে শুরু করেছে। এই যে বিশ্ব ব্যবস্থার একটা আমূল পরিবর্তন ঘটছে এবং পেট্রো ডলার সিস্টেম যেভাবে চ্যালেঞ্জের মুখে পড়ছে, এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি? আপনারা কি মনে করেন যে ব্রিক্স এবং স্থানীয় মুদ্রায় লেনদেন সত্যি আমেরিকার ডলারের আধিপত্যকে সম্পূর্ণ শেষ করে দিতে পারবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আপাতত তাহলে এখানেই এই প্রতিবেদন শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।